গুড মর্নিং, নমস্কার। পুরো 2 দিন পরে আজকে আমি আবার ব্লগ দিচ্ছি, মানে ব্লগ আবার শ্যুট করছি। বুধ বৃহস্পতি ব্লগ শ্যুট করিনি, লাস্ট করেছিলাম মঙ্গলবার রাতে, যেদিন আমরা ছাদে খাওয়া দাওয়া করেছি। আজকে ব্লগ শুরু করলাম চিয়া সিডস খাওয়া দিয়ে। চিয়া সিডস 2 সপ্তাহ হলো আমি চিয়া সিডস খাচ্ছি। 2 দিন পরে ব্লগ দিচ্ছি। আর ঘুম থেকে উঠেছি আজকে 9টার সময়, কারণ পরপর 2 রাতে বেশ অনেক রাত করে শোয়া হয়েছে। ওই আর কি, সবাই মিলে একটু গল্প টল্প এইগুলো করতে করতে আর কি অনেক রাত করে শুয়েছি। তাও গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। কোন দিকে যাবে? ওই একটা দাদা দাদা, এই একটা দাদা দাদা, দাদার কাছে কি করবে? যাই হোক, 2 দিন পরে আজকে হচ্ছে শুক্রবার, আমাদের মানে সবাই চলে গেছে। আমার ভাইয়ের বউ ওরা গেল হচ্ছে বৃহস্পতিবারে গেল, ওরা গেল বুধবারে। আর ছোটো মামি তো কালকে সকালবেলায় চলে গেছে। সব মিলেমিশে মনটাও একটুখানি খারাপ ছিল, ওই জন্য আর ব্লগ করিনি। কালকে চাইলে করতে পারতাম, কিন্তু করিনি। আজকে শুক্রবার, আজকে শুক্রবার তো মা, আজকে হচ্ছে শুক্রবার, ওই জন্য মাঝের 2 দিনের ব্লগ আর করিনি, বুধ বৃহস্পতির ব্লগ আর করিনি। শুক্রবার থেকে আবার ব্লগটা শুরু করলাম করা। আমিও রবিবার দিন চলে যাব, রবিবার বা সোমবার। রোববারে হয়তো যাওয়া হবে কিনা বলতে পারছি না, সোমবারও হতে পারে যাব। সামনেই সংক্রান্তি আছে, চৈত্র সংক্রান্তি, তারও একটা সুন্দর ব্লগ আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে সঙ্গে থাকুন। আজকে হয়তো বা একটা আশ্রমেও আমরা যাব, যেটা চাম্পাটিতে হয়েছে, সেখানে হয়তো বা আমরা যাব। তো ঠিক আছে, আজকে ব্লগ শুরু হলো, তাহলে সঙ্গে থাকুন। আশা করছি একটা ভালো দিন হবে, আমারও একটা ভালো দিন কাটবে, আপনারও একটা ভালো দিন কাটবে। এরকম ভাবনা চিন্তা নিয়ে সকালটা শুরু করলে সারাদিনটা এমনিতেই ভালো কাটবে। এখন যাচ্ছি বাজারে। আজকে সকালে উঠেছি অনেক লেটে। আজকে আমাদের রান্না হবে শুটকি মাছ। শুটকি মাছটা হবে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে, আর বিশেষ কিছু হবে না। শুটকি মাছ হবে, ডাল হবে, ডিম হবে। ডিমটা আমার ছেলেমেয়ের জন্য হবে, আমি আর মা ডিমটা হয়তো বা রাতে খাবো। আমাদের দুপুরে রান্না এই, বেশি কিছু রান্নার তামঝাম নেই। আজকে বিকেলবেলা বেরোনোর একটা কথা আছে, দেখা যাক কী হবে। বাইরে সাংঘাতিক রোদ। সব বাজার হাট হলো, পেঁয়াজটা হলো না, শুধু পেঁয়াজটা ভালো ছিল না। পাড়ার দোকানে আমি আগে সত্যি কথা বলতে বিয়ের পরে যতটা আসছি, বিয়ের আগে একদমই আসতাম না। তো এলে ভালো লাগে, জানেন তো, এই যে পাড়ার লোকের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, একটু কথা হয়। আসলে এই জিনিসটা আগে আমার ছিল না। মেনলি এই ঘরের ভেতরেই তো থাকতাম, কারণ বাবা মা কেউ থাকতো না, আমি ওই একাই থাকতাম। কলেজ লাইফটা তো বেশি একটা কলেজে যাইও নি, ওই ঘরের ভেতরেই একা একা। তো খুব একটা বেশি আশা হতো না। এখন আসা হয়, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, ভালোই লাগে। এখন বাড়িও চলে এসছে, ঘরে ঢুকে যাই, রান্নাবান্না করি। আজকে শুটকি রেসিপিটা আপনাদেরকে দেখাবো। খোলো হি হি, পেঁয়াজ ভালো পাইনি,
একটু আনিস না? পেঁয়াজ একটু আনিনি। আচ্ছা, তাহলে আমরা আসার সময় আনি। পেঁয়াজ মনে গেলে যেটুখানি পেঁয়াজ শুটকি হবে না, হয়ে যাবে। শুটকিতে কি কি দিলে আগে বলো তো? আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, শুটকি, তবে মশলা। এবারে হচ্ছে হলুদ, আর হচ্ছে নুন, এতক্ষণে গুঁড়ো লঙ্কা লাগবে। গুঁড়ো লঙ্কা তো দিতে হয়, এটা গুঁড়ো লঙ্কা দিয়ে করতে হবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দাও। কাঁচা লঙ্কা শুটকি মাছ রান্না কিছুই না, তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দেবেন, যদি ভালো লাগে তো আলু অথবা বেগুন দেবেন, আমরা আলু দিয়ে খাচ্ছি, টমেটো দেবেন, আর এইভাবে করে শুটকি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে। ওই পাশে হচ্ছে আমারও আঁচটা কমাবো, এই গ্যাসে বেশি আঁচ লাগে না, কমিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গাজর আর করলা ভাজা। চিমনিটা আমার মা চালায়নি, চিমনিটা চালা দেখে দাও তোমার। তেল অলরেডি ছেড়ে দিয়েছে। মাছগুলোও ভালো, মাছগুলোও ভালো, ফ্যাসা মাছ, ছোট ফ্যাসা। অনেকের ধারণা আছে যে শুটকি মাছ করতে গেলে প্রচুর তেল, প্রচুর পেঁয়াজ, প্রচুর রসুন দরকার হয়। ওইসব কিন্তু কিছু নয়, লেস অয়েলেও কিন্তু শুটকি মাছ করা যায়, ঠিক আছে? এটা আপনার ওপরে, আপনি কতটা রিচ খাবেন। আমরা অতটা রিচ খাবো না, কিন্তু যদি শুটকি মাছের কোয়ালিটি ভালো হয় তাহলে ওই তেলের মধ্যে অল্প একটু, আমাদের যেমন দুটো পেঁয়াজেই কিন্তু হয়ে যাচ্ছে, দুটো পেঁয়াজ আর হয়তো একটা ছোট রসুনের একটা গোটা। যদি বড় রসুন নেন তাহলে হাফেরও হাফ লাগবে। আর মাছ এখানে দুটো রয়েছে, এইরকম পরিমাণ আর কি, খুব একটা বেশি লাগে না। ধনে পাতা লাগে, ধনে পাতাটা আমাদের নেই, ওই জন্য দেওয়া হবে না, আমাদের এমনিতেই হবে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, গাজর, করলা ভাজা, শুটকি মাছ, আর আরেকটা হচ্ছে মিক্সড তরকারি, বিনসও আছে, ও ডিম আছে। ডিমটা তো ওরা খাবে, বাচ্চারা, আমরা খাবো না, রাতে খাবো। আর একটা মিক্সড তরকারি, শিম, ড্রামস্টিক মানে সর্ষে ডাঁটা, আলু, মিষ্টি আলু দিয়ে সর্ষে দিয়ে প্রস্তুতি, মিষ্টি ওটা। এই আমার মেয়ে নাক বন্ধ করে আছে শুটকি মাছের গন্ধের জন্য। ওই শুটকি মাছের গন্ধের জন্য নাক বন্ধ করে আছে। এই জায়গাটা ফলেও না, এই কদিন ফুলেছে এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, আমাদের টোটো চলে এসছে, আমরা এবারে বেরোচ্ছি। এটা অ্যাকচুয়ালি সারদা মনের আশ্রম, এটা নতুন হয়েছে চাম্পাহাটিতে, ওইখানটাতে আজকে আমরা যাব না। এটা ঠিকঠাক আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 5টা হবে। এই হচ্ছে আমার টোটো। ও বাবা, উঠতে পারছ নে, ভাইকে নে। তুমি আর দিদা ওই দিকে বসে, আমি আর ভাই এই দিকে বসছি, ঠিক আছে? ভাইকে ধরে বসবি রে বাবারে। হ্যাঁ, মা আসছে। হ্যাঁ, বিরাজ কুন্দল কুঞ্চিত চলে আসবো, বেশিক্ষণ না, সন্ধ্যের পরে আসবো, সন্ধ্যের পরে আসবো।
আজকে সকাল থেকে একটা পরিকল্পনা ছিল যে সারদামণির আশ্রমে আমি যাব। এর আগে ফোনে আমি শুনেছি যে মা বলেছে যে চাম্পাহাটিতে অমিয়বালা স্কুলের পাশে বা যেখানে অমিয়বালা স্কুল রয়েছে সেখানে একটা সারদামণির আশ্রম রয়েছে, এবং উৎসবের সময় মা এখানে এসেছিল আমার জেঠিমার সাথে। খবরটা শোনা মাত্রই আমার মনটা একটু আনচান করে উঠলো, সারদামণিকে একটা বার তো আমি দেখবই। আমি মাকে ফোনেই বলেছিলাম যে মা, আমি কিন্তু চাম্পাহাটি এবারে গেলে অবশ্যই সারদামণি আশ্রমে যাব এবং তুমি আমাকে নিয়ে যাবে। আমার স্কুলের জায়গাটা এত এত ঘিঞ্জি ছিল যে ক্যামেরা অন করা যায়নি, এতটাই মানে ইয়ে হয়ে গেছে। স্কুলটা বাড়িয়েছে দেখলাম, দেখা যাক যাওয়ার সময় যদি আমি দেখাতে পারি। এখান থেকে মানে গাড়িতে বসে তো টোটোতে বসে তো হলো না, এতটাই মানে শর্ট। যেমন ভাবা তেমনই কাজ, একটা টোটো পেয়ে গেলাম। টোটোটি আমাদের পাড়ারই দাদা, আমাদের সবাইকে চেনে, বিশেষ করে আমার বাবাকে বড্ড বেশি ভালোবাসতো। তো যাই হোক, বাবার কিছু পুরনো স্মৃতির কথা বললো যে বাবার সঙ্গে তো ভালোই বন্ধুত্ব ছিল। তো সেই বন্ধুত্বের কথা শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম সারদামণির আশ্রমের দিকে। এই পথগুলো কিন্তু আমার অনেকটাই চেনা চেনা, কিন্তু আজ অচেনা। আমরা এখন টোটোটা ছেড়ে দিয়েছি, টোটো এখানে ঢুকবে না। আমি বললাম না ভীষণ শর্ট গলি, তার জন্য আমি আমার স্কুলটাকে আপনাদেরকে দেখাতেই পারলাম না। হয়তো বা ফেরার পথে আমি দেখাতে পারবো, কিন্তু এই কি একটু সন্ধে হয়ে যাবে। এখন অলরেডি তো সন্ধে নামছে, আর রাস্তা আমার ভালো লাগছে বেশ। দেখ মনটা, তুই এই ঘাসগুলো দেখিস না কোনো সময়? দেখেছি আগে, ঠান্ডা কেমন জায়গাটা দেখিস? আমাকে আগে দেখে নিতে দাও, কারণ আসার সময় যদি কোনো মতো হয়ে যায় না, গুলিয়ে যাবে না? ওই জন্য আমি দেখে নিচ্ছি। ওই যে ওইটাই মনে আসছে। কথা বলতে বলতে সারদামণির আশ্রমের একেবারে কাছাকাছি চলে এসেছি। আমি প্রথমেই বলি আমার সাবস্ক্রাইব বন্ধুদের, সারদামণির আশ্রমে আসাটা কোনো ব্যাপার না। আপনারা ক্যানিং লোকালে উঠবেন, চাম্পাহাটি স্টেশনে নামবেন, ওখানে অমিয়বালা স্কুলের সামনে যাবেন বলে টোটোতে উঠবেন, এবং সেই টোটোওয়ালাকে একটু রিকোয়েস্ট করলে বা একটু টাকা দিলে আশা করি উনি আপনাদেরকে সারদামণির আশ্রমের কাছাকাছি নামিয়ে দেবেন। টোটো ঢুকবে না, কারণ রাস্তা অত্যন্ত সরু। তো সেইখানে আপনি যাকে জিজ্ঞাসা করবেন সে বলে দেবে। এটি একটি স্থানীয় বাসিন্দার বাড়ি, এবং এই ভদ্রমহিলা সারদামণির উদ্দেশ্যে অর্থাৎ আশ্রমের উদ্দেশ্যে জমিটিকে দান করেছেন, এবং সেখানে গড়ে উঠেছে এই আশ্রম। আশ্রমে এসে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে প্রকৃতির একটা অদ্ভুত মেলবন্ধন। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখনই ঈশ্বরের যত কাছাকাছি যাবেন ততটাই কিন্তু প্রকৃতিকে খুঁজে পাবেন। এখানেও কিন্তু তাই হয়েছে। একেবারে ঘরোয়া একটি পরিবেশ, কোনো রকম কোনো কি বলবো আমি, দেখনদারি কিছু নেই আমি বলতে পারি। একদমই সিম্পল আশ্রম, যেখানে সারদামণি মাঝখানে আছেন, এর পাশে রয়েছে ঠাকুর, আর এক পাশে রয়েছে স্বামীজি। সারদামণি আমি জানি না কেন আমাকে বড্ড বেশি টানে। আমি যখনই ফোনে শুনেছিলাম যে মা আমাকে বলল যে এরকম সারদামণি আশ্রম হয়েছে, উৎসব হয়েছে, আমি যাচ্ছি, সেই সময় আমি মাকে বলেছিলাম যে চাম্পাহাটি গেলে তুমি আমাকে একবার নিয়ে যাবেই যাবে। তো যাই হোক, মা আমাকে নিয়ে এসছে, এবং এই আশ্রমে ছেলে মেয়েদের পড়াশুনোও করানো হয়। দেখুন, রুটিনও লেখা রয়েছে কখন কি পড়ানো হয়। আমার না এগুলো ভীষণ ভালো লাগে বন্ধুরা। একটা আশ্রমকে কেন্দ্র করে যদি কিছু ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে ওঠে তাতে মন্দ কি? আর সারদামণির এই প্রত্যেকটা কথা কিন্তু ভীষণ ভাবেই বাস্তব, তাই না? আন্টিও দাঁড়াচ্ছে না। দাও আমাকে দাও। নাও। ইতিমধ্যে একটা মেয়ে এসে আমাদের সবাইকে লজেন্স দিল। মেয়েটা বড্ড ভালো। সারদামণি একটা কথা বলেছেন যে কারো দোষ দেখো না। এই কথাটা না অত্যন্ত বাস্তব কথা বন্ধুরা। দোষ দেখাটা অত্যন্ত খারাপ। আপনি যখনই অন্যের দোষ দেখতে শুরু করবেন না, তখন নিজের দিকে আর তাকাবেন না, এবং সে দোষ দেখাটা আপনার একটা অভ্যেসের পর্যায়ে চলে যাবে। আপনি তখন শুধুই অন্যের দোষই দেখবেন এবং অন্যের কাজেই খুঁত ধরবেন। কিন্তু আমরাও তো মানুষ, দোষে গুণে যে মানুষ, সেই শিক্ষাটাই কিন্তু আপনি আস্তে আস্তে ভুলে যাবেন। আপনি মনে করবেন আপনিই ঠিক, বাকি সবাই ভুল। এতে করে অহম বাড়ে, আত্ম অহংকার বাড়ে, দম্ভ বাড়ে। আর সত্যি কথা বলতে কি, ঠাকুর, সারদামণি এবং স্বামীজির সামনে এসে যদি আপনি দাঁড়াতে চান, তাহলে আমি মনে করি কোনো দম্ভ কিন্তু আপনার মনে রাখলে চলবে না। পরিষ্কার মন নিয়ে আসবেন
এদেরকে ভালোবেসে আসবেন, অবশ্যই সাড়া পাবেন। সন্ধে নেমেছে বন্ধুরা, কিন্তু বাড়ি যেতে আমার ইচ্ছে করছে না, কিন্তু ওই যে যেতে তো হবেই। তো যাই হোক, আমার মা এই মুহূর্তে এই আশ্রমটি যিনি করেছেন তার সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছেন। মতো বেরিয়ে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। আর এই আশ্রমে সন্ধ্যা আরতি যারা দেখতে চাইবেন তারা কিন্তু তাদেরকে সোমবার করে আসতে হবে। নির্দিষ্ট একটা দিনেই এখানে সন্ধ্যা আরতি হয়, রোজ কিন্তু হয় না, এটা আমরা এসে জানলাম। আর সাউথ কোরিয়াতে এসে মানে অমেবালা স্কুলের ওইখানটাতে এসে আপনি যদি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করেন যে কোথায় সারদামণি আশ্রম, তারাই পথ দেখিয়ে দেবে, অসুবিধা কিছু হবে না, এমন কিছু আসা কঠিন নয়। যাই, যেটা বলছিলাম আমি, যারা চাম্পাহাটি স্টেশন থেকে আসতে চাইবেন সারদামণি আশ্রমে তারা টোটোওয়ালাকে বলে উঠবেন, ঠিক আছে, যে কোথায় সারদামণি আশ্রম আছে, তারা নিয়ে যাবে। অথবা বলবেন অমেয়বালা স্কুলের সামনে যেতে। অমেয়বালা স্কুলের সামনে নেমে আপনারা যদি স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করেন তারাই আপনাদেরকে পথ দেখিয়ে দেবে, এমন কিছু কঠিন নয় আসা। আর সোমবার করে এখানে আরতি হয়, উৎসবও হয়। উৎসবটা রিসেন্টলি এক সপ্তাহ কি 1.5 সপ্তাহ আগে হয়ে গেছে। কি সুন্দর লাগছে আকাশটা। যাই হোক, হ্যাঁ এদিক দিয়ে হ্যাঁ, এই তো সারদা মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আমি আর আমার মা কিছুক্ষণ একটাও কথা বলিনি, শুধু অনুভব করেছি। জীবনে ব্যস্ততার মধ্যে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো আর কখনো ফিরে আসে না, আর এমন কিছু মানুষ থাকেন যাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই স্মৃতির খোলা পাতা হয়ে থাকে। আশ্রম থেকে ফেরার পথে হঠাৎ চোখে পড়লো একটা পরিচিত নাম, আমার স্কুল, আমার সেই শৈশবের আঙিনা। কিন্তু স্কুলটার অনেক পরিবর্তন ঘটে গেছে বন্ধুরা, আগের মতো না নেই। তো যাই হোক, সেই কথায় পরে আসছি। স্কুলের পথে যখন রওনা দিচ্ছি, মানে স্কুলের পথে যখন এগিয়ে যাচ্ছি, তখন সেই পথে পড়লেই কালী মন্দির। যেদিনকার ব্লগ আমি শুট করেছি 28শে মার্চ, সেদিনকার এই মন্দিরে পুজো ছিল। এই যে দেখছেন না, এটাই হচ্ছে আমার স্কুল। অনেক পরিবর্তন ঘটে গেছে। অমিয়বালা বালিকা বিদ্যালয়, একসময় স্কুলে হেঁটে হেঁটে আসতাম, মাথায় ছাতা, সঙ্গে বন্ধুরা। হ্যাঁ, এখন সবার ঘর সংসার হয়ে গেছে, সবাই যে যার সংসার আর সবাই যে যার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। এই রাস্তা দিয়ে কত হেঁটে গেছি, রোদ বৃষ্টি ঠান্ডা সমস্ত কিছু উপেক্ষা করেই হেঁটে গেছি। অনেকটা হেঁটে যেতে হতো তখন এত টোটো বা রিক্সার চল ছিল না। এখন সত্যি ভাবি, জানেন তো, আগে আমার বাড়ির রাস্তা থেকে অমিয়বালার রাস্তা, মানে আমার স্কুলের রাস্তা, অনেকটাই কিন্তু ডিস্টেন্স বন্ধুরা, খুব একটা কিন্তু কাছের নয়। তখন দিব্যি হেঁটে ফেলতাম, কোনো অসুবিধে হতো না। আর এখন তো কথায় কথায় টোটো আর অটো ছাড়া যেন পথই চলা যায় না। তো যাই হোক, পুরোনো কিছু স্মৃতির কথা মনে করতে করতে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম চাম্পাহাটিতে, অর্থাৎ চাম্পাহাটির মেইন বাজারে আর কি। ওখান থেকে মানে অমিয়বালার সামনে থেকে একটা অটো পেয়ে গেছি, খুব সহজেই পেয়ে গেছি, সেই জন্য আসতে কোনো অসুবিধাই হয়নি। আসলে বন্ধুরা কি জানেন তো, জীবনে অনেক কিছু বদলে যায়, মানুষ বদলায়, জায়গা বদলায়, কিন্তু মা থাকেন। আর সেই জায়গাগুলো যেগুলো এক সময় হৃদয়ের ঠিকানা ছিল, সেগুলো সবসময় ফিরে ডাকে। আজ আমি শুধু ফিরিনি, খুঁজে পেয়েছি, মাকে খুঁজে পেয়েছি, আশ্রমের শান্তিকে আর আমার শৈশবকে। সবকিছুই কিন্তু থাকে বন্ধুরা, আমরাই অনুভব করতে ভুলে যাই, আমরাই নিজেদের জীবনকে সাংসারিক কর্তব্যের মধ্যে জড়িয়ে ফেলি। তাই সেই অনুভূতিগুলো কোথাও গিয়ে হারিয়ে যায়, আর কিছুই নয়। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমার মেয়েটার পেয়ে গেছে বড্ড খিদে, ওকে একটা ডোনাট কিনে দিয়েছি। কিন্তু কি জানেন, ডোনাটটাও একা খেতে পারেনি, ওটা আবার আমাকে আর আমার মাকে খেতে হয়েছে। আর আজকে এখানে এসে জগন্নাথ বাবাকে দেখে না একটা অদ্ভুত আনন্দ হলো মনে। যদিও এই দোকানে আমি এর আগে এসেছি, জগন্নাথ বাবাকে অনেকবার দেখেছি, কিন্তু আজকে হলো মানে অনুভূতিটা একেবারে অন্যরকম ছিল। এই চলে এলাম, আর আশ্রমটা দেখে ভালো লাগলো, আর আমি একটা নতুন জিনিসের খোঁজও পেলাম। বাবা, এই কি কাজলটা ওঠেনি বাবা, একটা নতুন মানে সারদা মঠ, এটা আমি জানতাম না, এটা আমি ওখানে গিয়ে জানতে পারলাম। ওই ভদ্রমহিলাই বললেন যে দক্ষিণেশ্বরে গিয়ে ওই আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বরের মধ্যবর্তী হয়ে সারদা মঠ, মানে ওটা মেন ব্রাঞ্চ।
ওখানে সমস্ত কিছু হচ্ছে মাতা মানে মায়েরা আর কি। সারদা মঠে এবার আমার তো যাওয়ার একটু ইচ্ছা আছে, কারণ আমার সারদা মনির প্রতি একটু টান আছে, মানে আমি যাতে একটা ফিল করতে পারি। স্বামীজি আছেন, ঠাকুর আছেন, ঠাকুর তো অবশ্যই আছেনই, কিন্তু কোথাও গিয়ে আমি সারদামণি, আমি আগেও বোধহয় ব্লগে বলেছি যে সারদামণির দিকে তাকালে আমার একটা মানে মনে হয় এই মহিলা এত কী করে ধৈর্য, আগে মনে হতো এত কী করে ওনার ধৈর্য হতে পারে। তারপর যখন মানে দীক্ষা নেব বলে আমি যে যখন আমি সারদামণিকে পড়লাম তখন বুঝলাম সাধারণ মানুষের পক্ষে এরকম ভাবনা চিন্তা আসা সম্ভব নয়। আর সারদামণি, ঠাকুর, স্বামীজি এরা কেউ সাধারণ ছিলেনই না, এরা হচ্ছেন ঈশ্বরেরই অংশ। তো যাই হোক, এসে এখন একটুখানি এই যে একটুখানি চা বসিয়েছি। চাটা আমি আর মা খাবো, চা খাবো, কারণ মাথাটা ধরে যাচ্ছে। ওই সন্ধ্যাবেলা চা খাওয়ার এটা তো হয়নি, তো সেই জন্য একটু চা খাবো। তো যাই হোক বন্ধুরা, তাহলে আমাদের হয়ে গেল। কালকে আমাদের একটা মন্দিরে যাওয়ার কথা আছে, আমার মায়ের মানদ আছে পঞ্চাননতলাতে, সেইটা একটা ব্লগ হবে। আজকের ব্লগটা বড় করছি না, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সারদামণি আপনাদের সবাইকে মঙ্গল করুন, এবং যখনই কোনো দুঃখ আসবে আপনাদের জীবনে ভাববেন যে মা আছেন আপনাদের সাথে, এটাই ভাববেন। তো এইটা বলেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। যদি ভালো লাগে আমার ভিডিও, আমার ব্লগ, তাহলে আমার চ্যানেলে আসবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন। আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।